আর এই পাড়ার শাশুড়ি গুলো বউ মাছে না। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে সকাল 5টা আর আজ হচ্ছে হোলি। হোলি বলতেই যে জায়গাটা প্রথমেই আমাদের মাথায় আসে সেটা হচ্ছে শান্তিনিকেতন। আমি আগে কখনো যাইনি, তবে ওখান থেকে 30 কিলোমিটার দূরে, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার দূরে হচ্ছে আমার দিদির বাড়ি। তো ও ফোন করেছিল এবারে ওখানে যাওয়ার জন্য, ওরাও ওই দিক থেকে আসবে আর আমরাও এই দিক থেকে যাওয়ার প্ল্যান করেছি। তো আমরা মোটামুটি রেডি। এখন আমরা বেরোবো 8টা নাগাদ, ওখানে আমাদের একসাথে মিট করার প্ল্যান আছে। তারপর ওখান থেকে আমরা যাব দিদির বাড়ি। তো ভাবলাম এই সুন্দর একটা ব্লগ তোমাদের সাথেও শেয়ার করি। ফার্স্ট টাইম ওখানকার হোলি আমি দেখবো, আর আমি যা দেখবো সেটাই তোমাদের সাথেও শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা। আমি একটা এরকম শর্ট কুর্তি পরেছি আর নিচে জিন্স পরেছি, যেহেতু বাইকে যাবার এখান থেকে প্রায় 100 কিলোমিটার রাস্তা, তাই আগে সেফটি, তাই সাজগোজ করা যাবে না বেশি, না হলে শাড়ি পরা প্ল্যান ছিল। তাই আমি ভাবছি ওপরে একটা এরকম হার পরি। এটা আমি আগের বছর বসন্ত উৎসবের জন্য বানিয়েছিলাম, তবে পরা হয়নি। কানেরটা পরবো না, কারণ হেলমেট পরতে অসুবিধা হবে। এই যে এটা হচ্ছে হারটা, এইটা ভাবছি এর সাথে পরি। তাহলে একটু ভাইবটা ম্যাচ করবে ওখানকার সাথে। ঠিক লাগছে না বল? হ্যাঁ। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যখন বেরোলাম তখন প্রায় অন্ধকার ছিল, তবে এখন আলো ফুটেছে। আর আসানসোল থেকে একটু এগিয়েই পেহেলবান সিং এর ধাবা, ওখানকার চা খুব ফেমাস, তাই ওখান থেকে নিয়ে নিলাম 1 কাপ করে চা। তবে চায়ের কোয়ালিটিটা আর আগের মতো নেই, চাটা কোনো কারণে খুব টক ছিল। যাই হোক, ওই চা খেয়েই আমরা আবার রওনা দিলাম বোলপুর যাওয়ার পথে। আর সদ্য এখন সূর্যটা উঠছে, তাই সূর্যটা একদম লাল, আর তার আশেপাশটাও হয়ে আছে লাল। দুর্দান্ত দেখতে লাগছে আকাশটা। তবে এই চলন্ত বাইকে আমার সাথে একটা ছোট্ট বিপদ ঘটে গিয়েছে। কোথা থেকে একটা মৌমাছি উড়েই আমার হাতে এই জায়গাটায় কামড়ে দিয়েছে। যখন কামড়ালো এক মুহূর্তের জন্য মনে হলো আমার হাতটা থেকে ড্রিল করে দিল। প্রচন্ড জ্বলন হচ্ছিল আর হাতটা ফুলেও ছিল প্রচন্ড। যাই হোক, এটাকে ইগনোর করে আমরা আবার রাস্তায় এগোচ্ছি। সূর্যটা আস্তে আস্তে উঠছে, আকাশটা দুর্দান্ত দেখতে লাগছে। আমরা ট্রাকগুলোকে একটু অ্যাভয়েড করার জন্য আমরা দুর্গাপুর থেকে একটা ভিতরের রাস্তা দিয়ে বোলপুর যাব। মলান দিঘি বলে একটা গ্রাম পড়ে, তো আমরা ভায়া মলান দিঘি বোলপুর যাব। ওই রাস্তাটার বিশেষত্ব হচ্ছে রাস্তাটা দুর্দান্ত সুন্দর, দুই পাশে গ্রিনারিতে ভর্তি, আর ট্রাকের পরিমাণ একটু কম। কথা বলতে বলতে আমরা মলান দিঘির রাস্তাটা নিয়ে নিয়েছি। তবে এই রাস্তাটার একটা অসুবিধাও আছে, এই রাস্তাটায় খুব বেশি স্পিডে যাওয়া যাবে না, কারণ প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার এই রাস্তাটাতে। আর 30 কিলোমিটার রাস্তা বাকি আছে। এখানে রাস্তার মাঝে একটা এই যে পলাশ গাছ পেয়েছি, প্রচুর পলাশ ফুল পড়ে আছে, ভাবলাম দুটো কুড়িয়ে নি। এই যে জয় নিবি, জয় তুই মালা বানিয়ে পড়বি। জয়, এই জয় শুনতে পাচ্ছিস না? এনে বললাম তুই মালা বানিয়ে পড়বি। ফর ইউ। থ্যাংক ইউ। কি সুন্দর রে, টাটকা টাটকা পড়ো বা অনেক পড়াচ্ছে। কিন্তু আমি কি করবো, এত তো তুলে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। না প্যাকেট তো নেই, আমার এই স্লিং ব্যাগটাতে নিতে পারি। কত পড়ে রে, এটা লোভ সামলাতে পারছি না। সেইটাই আমাকে ধরিয়ে দিয়ে গেলি লক্ষণের ফল। এনে কি ভালো লাগছে দেখতে, বল মাকড়সা আছে কই? ঝুল দেখলাম, এত বড় একটা ঝুল লেগে আছে। ওটা ওখানে ধানের ইয়ে পড়ে আছে বলে ওরকম। চারিদিকে পলাশ পড়া আছে বল, এইটা বেশ ভালো, অনেক পলাশ।
ঠিক 8টার সময় পৌঁছানোর কথা ছিল, আর মলানদিঘির সুন্দর রাস্তা পেরিয়ে আমরা ঠিক 8টাতেই পৌঁছে গেছি বোলপুর। তবে দিদিরা এখনো আসেনি, ওদের আসতে একটু সময় লাগবে। দিদিদের আসতে এখনো বেশ কিছুটা দেরি আছে, তাই আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখছি কোথায় কি হচ্ছে। মোটামুটি অনেক জায়গাতেই হোলি সেলিব্রেট হচ্ছে, তবে আমার কাছে পুরো ব্যাপারটাই নতুন। কোথায় কি যেতে হবে সেটা আমি কিছুই জানি না। দিদি নাকি একবার এসেছিল ওর বিয়ের পরে, তাই ওরাই আমাদেরকে গাইড করবে, তো সেই মতোই যাব। এখন আমরা এদিক ওদিক একটু ঘুরে বেড়াচ্ছি আর তার সাথে ওদের জন্য অপেক্ষা করছি। মোটামুটি 1 ঘন্টা হলো আমরা পৌঁছে গেছি, তাই এদিক ওদিকে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। একটু মুড়ি খেয়ে নিলাম, হালকা করে খিদে পেয়েছিল। দিদিরা এখনো এসে পৌঁছয়নি, ওর আসলে ছোট ছেলে আছে তো, ওর একটু আসতে সময় লাগছে। ওরা এই যা ঢুকে গেছে, আর কিছুটা রাস্তায় বাকি আছে, তাই আমরা এখন একটু আবার বিশ্বভারতীর দিকে এগোচ্ছি। চারিদিকে এখন পলাশের মালা বিক্রি করছে। এই যে এখন বিশ্বভারতীতে নাকি হোলি খেলা হয় না। আমরা তো ওইদিকে ছিলাম, দিদি ফোন করে জানালো যে ওখানে বন্ধ হয়ে গেছে। তো এখানে যে আগে কঙ্কালীতলা বলে যে মন্দিরটা আছে, এখান থেকে বোলপুর থেকে মোটামুটি 8 কিলোমিটার মতো, তো ওইখানে নাকি হোলি খেলা হচ্ছে। তো আমরা যাচ্ছি, আমাদের এটা ফার্স্ট টাইম, তো আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই কোথায় কি হয়। অনেক জায়গায় এমনি রিল দেখলাম, সোনাঝুরিতেও কি হয়। আপাতত আমরা যাচ্ছি কঙ্কালীতলা। হয়তো এটা পেয়েছি পিছনে। তো ফাইনালি দিদি জামাইবাবুকে আমরা পেয়ে গেছি। আমরা প্রথমেই এসেছি কঙ্কালীতলা। এমনিও কঙ্কালীতলা মন্দিরে আমি অনেক নাম শুনেছি, কখনো কঙ্কালীতলা মন্দিরেও আসা হয়নি। আবার এবারে বসন্ত উৎসবটা এখানে সেলিব্রেট হচ্ছে, তাই আগে এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর এখান থেকে আমরা যাব সোনাঝুরিতে। এইটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির, আর এটা কিন্তু সতীর একটা পীঠস্থান। এখানে নাকি সতীর কোমর পড়েছিল। মন্দিরে ছিল প্রচন্ড ভিড়, আর জায়গাটা পুরো খোলা, তাই প্রচন্ড রোদ হয়ে গেছিল, কারণ বেলাও হয়েছে। তাই ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা যাচ্ছি সোনাঝুরির দিকে। ওরে বাবা রে, এই তো পিছনেই আছে জয়। সোনাঝুরিতে কিন্তু বেশ ভালো ভিড় ছিল, কিন্তু সবাই নিজের মতো করে হোলি খেলছিল। চেনা অচেনা সবাই এসে কিন্তু সবাইকে আবির মাখাচ্ছিল। এই বিষয়টা খুব সুন্দর। আর এখানে প্রচুর পরিমাণে গাছ থাকার জন্য একদমই কিন্তু গরম লাগছিল না।
ভরা জীবন না শুনে কৃষ্ণের বাসি মনে হয় উদাসী শুনে কৃষ্ণের বাসি মনে হয় উদাসী রাধা যে ঘরে থাকে না ভাই গো রাধা যে ঘরে থাকে না সখী মনে নিয়ে রাধার মন মানে না ভরা জীবন যুবতীর জোড়া মেলে না রাধা প্রেম করে দেখেছে নজরে রাধা প্রেম করে দেখেছে নজরে রাধাকে একবার ছেড়ো না ভাই গো আর এই পাড়ার শাশুড়ি গুলো বউ মাছে না কেমন তাকাইছে দেখো ট্যাপ ট্যাপ করে তাকাইছে ধরে বিয়ে দিতে কেন্দ্রে মরে हमारे बंधु कुटुंब होगा तीन चालान जैसे भाते आलू सना कदर वाली कौन सोना और ये मुरी बातें झूला को हमारे बारी लाभ लो बोले कुछ हमारे घूम कदर वाली तीन घूम बोलते बीड़ी खाइए कलना पोना कदर वाली ताल अपना बोले मांस खाइए फलना कसा कदर वाली नकल हटा बोले मांस खाइए फलना हार कदर वाली हार बोले बस चपे तेल बना कदर वाली बसा परा वो कदर हाथे पाइए कुनी कदर वाली वाली कुने जरा बाबा चाहिए खाई ना चीनी कदर वाली बोल पूर संतरी कौन जामुने अरे जरा खाए मोरा हाँ कदर वाली पापू हाँ अरे जरा खाए मिष्टी पान कदर वाली हाय बाबा বেশ অনেকটা সময় সোনাঝুরি হাটে কাটালাম। এবার প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ প্রায় 2টো বাজতে চললো। বেশ আনন্দ হলো সোনাঝুরি হাটে। এই বিষয়টা পুরোটাই আমার কাছে বেশ নতুনত্ব, খুবই ভালো লাগলো। আর সবাই খুবই আন্তরিক, কেউই কাউকে চেনে না, কিন্তু সবাই এসে গালে আবির মাখিয়ে বলে যাচ্ছিল হ্যাপি হোলি। আমি এইটুকু অ্যাসিওর করতে পারি, যদি হোলিতে তুমি কখনো একাও এখানে আসো তবুও তুমি বোর ফিল করবে না। দুপুরের লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি হোটেল রাঙামাটিতে। এখানে থাকার ব্যবস্থা আছে, তবে আমরা এসেছি এখানকার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। হোটেলে ঢোকার মুখেই আছে সুন্দর বড় একটা অ্যাকোয়ারিয়াম, যাতে সুন্দর রং বেরঙের মাছ রাখা আছে। খুব ওয়েল ডেকোরেটেড বেশ ওদের এন্ট্রান্সটা, আমার তো বেশ সুন্দর লেগেছে। আর খাবার দাবারও কিন্তু যথেষ্ট রিজনেবল বলে আমার মনে হয়েছে। এই এত বড় ভেজ থালিটার প্রাইস ছিল মাত্র 190 টাকা। তার বাইরে মাছ মাংস আলাদাভাবে নিতে পারো। এই এক পিস কাতলা মাছের দাম ছিল 80 টাকা। আর চিকেনের দামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে মনে হয় 4 পিস চিকেন দিয়ে 1 প্লেট চিকেনের দাম বোধহয় অ্যাপ্রক্সিমেটলি 200 মতো ছিল। খাবারের টেস্ট যে খুব ভালো ছিল তা বলবো না, তবে বেশ ভালো ছিল, একটু মিষ্টি মিষ্টি খাবারগুলো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ধরেছি দিদির বাড়ির পথ। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। হোলি তো বেশ কিছুদিনই হলো পেরিয়েছে, তবে মাঝে এই 3-4 দিন বৃষ্টি হওয়ার জন্য আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল আর গলাটা ভেঙে গেছিল, তাই ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।